হাই 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 হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। সেখানে আরও একটা ছোট্ট প্রয়াস, উত্তরণ ব্যাচ ফর মাধ্যমিক 2027। 2027 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। এই ব্যাচে আমরা তোমাদের পুরো সায়েন্স গ্রুপ করাচ্ছি। সেই সিলসিলায় আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটা করাচ্ছি। তো অলরেডি আমাদের দুটো লেকচার হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টে। আজকে আমাদের থার্ড লেকচার এবং এই লেকচারটাই হবে এই চ্যাপ্টারের, অর্থাৎ গ্যাসের আচরণ, এই চ্যাপ্টারের শেষ ক্লাস। তো আগের দিন, তো যাই হোক, শুরু করার আগে আশা করি তোমরা সবাই ভালো আছো আর চুটিয়ে পড়াশোনা করছো। তো আগের লেকচারে আমরা যেখানে শেষ করেছিলাম আর সেখান থেকে শুরু করব। আগের লেকচারে আমরা চার্লস আর বয়েলের সূত্রের চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় রূপ করেছিলাম। সেটা এরকম দেখতে এসেছিল, পিভি বাই টি ইকুয়াল টু কে, এরকম দেখতে এসেছিল। এখান থেকে পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি2 ভি2 বাই টি2, এই অবধি করে আমরা এর উপরে একটা অঙ্ক করে আগের লেকচার শেষ করেছিলাম। আজকে এর পর থেকে আমরা শুরু করি। চার্লস ও বয়েলের সূত্রের পরে আসে আমাদের অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্প, অ্যাভোগাড্রো। এরপরে আছে আমাদের অ্যাভোগাড্রোর প্রকল্প। স্পেলিং কি ঠিক লিখেছি? অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো, হ্যাঁ ঠিক লিখেছি, অ্যাভোগাড্রো এর প্রকল্প। আচ্ছা, এর আগে আমরা যখন পড়লাম তখন বয়েলের ক্ষেত্রে পড়ছিলাম বয়েলের সূত্র, চার্লসের ক্ষেত্রে পড়ছিলাম চার্লসের সূত্র, কিন্তু অ্যাভোগাড্রোর ক্ষেত্রে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প কেন বলছি জানো? কারণ অ্যাভোগাড্রো যখন এই ব্যাখ্যাটা দিয়েছিলেন, এই কথাগুলো বলেছিলেন, তখন তিনি পুরো ব্যাপারটাকে কাল্পনিক আকারে ধরে নিয়েছিলেন। এই জন্য এটাকে আমরা প্রকল্প বলছি, কারণ তখন তিনি পরীক্ষালব্ধ কোনো ফলাফল দেখাতে পারেননি। তিনি যেটা বলেছিলেন সেটা অনুসিদ্ধান্ত টাইপের ছিল, যে আমি এই কথা বলছি, এর যদি কেউ খণ্ডন না করতে পারে তাহলে সেটা অনুসিদ্ধান্ত হয়ে যাবে। আর যদি সাইন্টিফিক্যালি প্রমাণ দিয়ে কেউ যদি আমার কোনো বক্তব্য খণ্ডন করে দিতে পারে তাহলে আমি ভুল হয়ে যাব, আর যে সাইন্টিফিক্যালি প্রুভ করলো সেটা হয়ে যাবে সূত্র। তো এই জন্য এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্পে বলেছিল যে স্থির চাপ ও উষ্ণতায়, কি বলেছিল, যদি চাপ স্থির রাখা হয়, যদি চাপ পিটাকে আমরা যদি কনস্ট্যান্ট রাখি, চাপটাকে কনস্ট্যান্ট রাখি এবং উষ্ণতাটাকেও যদি আমরা কনস্ট্যান্ট রাখি, ধ্রুবক রাখি, স্থির চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু বিদ্যমান। অ্যাভোগাড্রো এই কথা বলেছিল। আচ্ছা, একটু লেখার চেষ্টা করি। স্থির চাপ ও উষ্ণতায় সম আয়তন সম আয়তন সম আয়তন সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান। কে বলছে? স্থির চাপ ও উষ্ণতায় সকল গ্যাসে সম আয়তন সকল গ্যাসে সম অণু বিদ্যমান। Just give me 1 second. সরি, যা বলছিলাম যে স্থির চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান। এর মানে ধরো ধরো 1 মোল। আচ্ছা, মোল কাকে বলে জানো তো? মোল, এই মোল একটা পরিমাপের একক। কি পরিমাপের একক? অণু বা পরমাণু পরিমাপের একক। 1 মোল তাদের বলে যখন কোনো একটা পদার্থের যত গ্রামের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক অণু বা পরমাণু বিদ্যমান থাকে তাকে বলে 1 মোল। 1 মোল CO2, 1 মোল CO2 এর মানে হচ্ছে, এই 1 মোল CO2 মানে হচ্ছে কত গ্রাম? কার্বন হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16 দুগুণী 32, মানে 44 গ্রাম। এটাকে বলে মোলার মাস। মোলার মাস বাংলায় বলে
মোলার ভর, এটাকে ক্যাপিটাল এম দ্বারা লেখা হয়। মোলার মাস বা মোলার ভর, এক মোল কোনো পদার্থের যে ভর, যে আণবিক ভর, তাকে বলে মোলার ভর। তা যেটা বলছিলাম আমি, যে এক মোল CO2 তে এক মোল CO2 এসটিপি, এসটিপি মানে বোঝো তো, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে এসটিপিতে এর আয়তন হয়, এক মোল CO2-র আয়তন হচ্ছে 22.4 লিটার। আর এক মোল এক মোল এক মোল N2 গ্যাস, N2 মানে হচ্ছে 714, এটা হচ্ছে 14 গ্রাম। এক মোল N2 গ্যাস এর আয়তন হয় 22.4 লিটার। এখানে দেখো এর ভর, এই যে এর ভর মোলার মাস, এর ভর হচ্ছে 14 গ্রাম, এর ভর 44 গ্রাম, কিন্তু এদের মোল সংখ্যা যখন সেম হচ্ছে, মোল সংখ্যা যখন সেম হচ্ছে, তখন এদের এই আয়তনও সেম হচ্ছে। আরও একটা কনসেপ্ট আমরা জানি, সেটা হচ্ছে এক মোল এক মোল এক মোল সমান সমান 6.022 ইন্টু 10⁻23 টি অণু বা পরমাণু বা আয়ন, যা যা বলতে পারি আমরা। এক মোল কোনো কিছুকে বোঝালে তার মধ্যে 6.022 ইন্টু 10⁻23 টি অণু বিদ্যমান থাকবে। যে কোনো কিছু এক মোল, ধরো এক মোল আমি যদি হই, তাহলে আমার সংখ্যাটা হবে 6.022 ইন্টু 10⁻23। এটা হচ্ছে প্রমাণিত তথ্য, এখানে বোঝানোর কিছু নেই, মানে প্রমাণ করেছে বিজ্ঞানীরা, ক্যালকুলেশন করে বার করেছে। তো এক মোল বলতে আমরা বুঝি 6.022 ইন্টু 10⁻23 অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, ঠিক। আচ্ছা, এবার দেখো এখানে সবার ক্ষেত্রে এই যে এই নাম্বারটা সেম রয়েছে, কারণ মোল সবার ক্ষেত্রে সেম। এই যে মোল সেম, সবার ক্ষেত্রে মোল সেম, মোল সেম, এক মোল সেম, মোল সেম হলে এই নাম্বার সেম হয়ে যাচ্ছে, এই নাম্বার সেম হয়ে যাচ্ছে, কারণ এদের এই আয়তন, দুজনের আয়তন সমান হচ্ছে। তাই উনি বলেছিল স্থির চাপ ও উষ্ণতায় সম আয়তন, সম আয়তন, সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক। সম আয়তন সকল গ্যাস, এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা নাইট্রোজেন গ্যাস। সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু 6.022 ইন্টু 10⁻23 অণু বিদ্যমান থাকে। বুঝতে পেরেছো? এ হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প, এ হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প কিভাবে এসছে তার উপরে ব্যাখ্যা। আচ্ছা, এই অ্যাভোগাড্রো প্রকল্পের গাণিতিক রূপ এরকম ভাবে লেখা যায়, অতএব আয়তন ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন, যেখানে 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 এন হচ্ছে তোমার কি সংখ্যা, এন হচ্ছে কি বলে ওটাকে, অনুসংখ্যা। এন হচ্ছে অনুসংখ্যা, অনুসংখ্যা, এন হচ্ছে কি অনুসংখ্যা, বা পরমাণুর ক্ষেত্রে হলে পরমাণু সংখ্যা। এবার এখানে একটা নোট পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো যে আয়তনের কথা বলেছে, অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো যে আয়তনের আয়তনের কথা আয়তনের কথা বলেছেন বা আয়তনের উল্লেখ করেছেন, উল্লেখ করেছেন আয়তন উল্লেখ করেছেন, তা নির্দিষ্ট নির্দিষ্ট তা নির্দিষ্ট গ্যাস, নির্দিষ্ট নির্দিষ্ট গ্যাস দ্বারা অধিকৃত, গ্যাস দ্বারা অধিকৃত গ্যাস দ্বারা অধিকৃত আয়তন, গ্যাস দ্বারা অধিকৃত আয়তন। অ্যাভোগাড্রো যে আয়তনের কথা উল্লেখ করেছেন তা নির্দিষ্ট গ্যাস দ্বারা অধিকৃত আয়তন, অধিকৃত আয়তন, যার সাথে যার সাথে গ্যাসের গ্যাসের অণুর গ্যাসের অণুর আয়তনের গ্যাসের অণুর আয়তনের কোনো সম্পর্ক নেই। এর মানে আমি কি বলতে চাইছি, ধরো 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 এক মোল N2 গ্যাস, এক মোল N2 গ্যাস মানে এইখানে ধরো এইখানে এক মোল N2 গ্যাস রয়েছে, এক মোল N2 গ্যাস রয়েছে, ধরো এর ভিতর
1 মোল N2 গ্যাস রয়েছে। গ্যাস কি রয়েছে? 1 মোল N2, 1 মোল N2 গ্যাস রয়েছে, 1 মোল N2 গ্যাস রয়েছে। তার মানে এই গ্যাসের মোট অণুর সংখ্যা কত রয়েছে? 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যক অণু রয়েছে এর ভিতর। এবার এই যে প্রত্যেকটা অণুর, এই যে প্রত্যেকটা অণু, এই অণুর প্রত্যেকটা অণুর যে আয়তন হবে, তাদের সাম, তাদের যোগ করলে যে আয়তন হবে, তার সাথে অ্যাভোগাড্রোর প্রকল্পের যে আয়তনের উল্লেখ করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। অ্যাভোগাড্রো বলছে আমি এই গ্যাসগুলোকে রাখলে এরা যে পরিমাণ আয়তন দখল করছে, কি করছে? যে পরিমাণ আয়তন দখল করছে, কোন ক্ষেত্রে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট উষ্ণতায়। মানে স্ট্যান্ডার্ড মানে কি? আদর্শ তাপমাত্রা ও আদর্শ উষ্ণতায়, এরা যতটা আয়তন দখল করছে, সেই আয়তনের সাপেক্ষেই তিনি তার এই প্রকল্পের ব্যাখ্যা করেছিলেন। বুঝতে পেরেছ? এই ছিল আমাদের অ্যাভোগাড্রোর প্রকল্প। কঠিন কিছু নয়, কিন্তু এখান থেকে তোমাদের আমি যে পরে যেটা লেখালাম, সরি, এই যেটা লেখালাম, এটা তোমাদের, এটা মাধ্যমিক 2019-এ এসেছিল, যে গ্যাসের অণুগুলির আয়তনের সাথে কোনো সম্পর্ক নেই। এটা মাধ্যমিক 2019-এ এসেছিল। আচ্ছা, এরপরে আছে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন হচ্ছে 1 মোল কোনো গ্যাস, আচ্ছা এখানেও গল্প সেম, নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট উষ্ণতায় 1 মোল কোনো গ্যাস, যে কোনো গ্যাস, আদর্শ গ্যাসই ধরতে হবে, 1 মোল যে কোনো গ্যাসের যে আয়তন দখল করছে, মানে 1 মোল যে কোনো গ্যাস যে পরিমাণ আয়তন দখল করছে, তাকে বলে মোলার আয়তন। এই কোশ্চেন এসেছিল তোমাদের, এটা মাধ্যমিক 2019 এসেছিল। তাহলে মোলার আয়তন কি সেটা একটুখানি লিখে নিই আমরা। মোলার আয়তন কি জিনিস? আচ্ছা, আমি এই যে তোমাদের মাঝে মধ্যে বলছি না যে এটা এত সালে এসেছিল, অত সালে এসেছিল, এটা তোমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে? তোমাদের যখন পড়ছো তখন একটা ব্রিফ আইডিয়া তৈরি হয়ে যাবে যে কি ধরনের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে, সে একটা আইডিয়া তোমাদের হয়ে গেলে তোমরা সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে, নিজেদেরকে তৈরি করতে পারবে। সেই উদ্দেশ্যেই বলে দেওয়া। মোলার মোলার আয়তন হচ্ছে, সরি, মোলার আয়তন কাকে বলছি? নির্দিষ্ট উষ্ণতা, ও চাপে, কোনো গ্যাসের, কোনো গ্যাসের 1 মোল, কোনো গ্যাসের 1 মোল, কোনো গ্যাসের এই গ্যাসটা হতে পারে তোমার মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে। মৌলিক গ্যাস বলতে কি বোঝায়? ধরো হচ্ছে N2, মানে একটাই পদার্থ দিয়ে তৈরি, সেটাকে বলে মৌলিক গ্যাস। অথবা যৌগিক হতে পারে CO2, একটা কার্বন একটা অক্সিজেন দিয়ে তৈরি, এই জন্য এদেরকে বলে। তাছাড়া হতে পারে ধরো CO2-র সাথে কিছুটা পরিমাণ N2 রয়েছে, কিছুটা পরিমাণ H2 রয়েছে, এইগুলোকে বলে হচ্ছে তোমার যৌগিক গ্যাস, অনেকগুলো মিলে যারা তৈরি করে। আর যখন একা একা নিজে তৈরি করে তখন সেটাকে বলে মৌলিক গ্যাস। এটা মৌলিক এবং যৌগিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো গ্যাসের 1 মোল, কোনো গ্যাসের 1 মোল নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, কোনো গ্যাসের 1 মোল যে যে আয়তন দখল করে, তাকে মোলার আয়তন বলে।
নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের 1 মোল যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। বা এরকমও লিখতে পারতাম, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল গ্যাসের আয়তনকে, 1 মোল গ্যাসের কোনো গ্যাস মানে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের 1 মোল কি বলছি, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল কোনো গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। সেটাও লিখতে পারতাম, কনসেপ্ট তো সেম, মোটামুটি গল্প তো সেমই। এটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তনের পরে আমাদের যে টপিকটা রয়েছে সেটা রয়েছে গিয়েলুকাসের গিয়েলুসাকের গ্যাস আয়তন সূত্র। এরপরে রয়েছে গিয়েলুসাকের 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 গ্যাস গ্যাস আয়তন গ্যাস আয়তন গিয়েলুকাসের গ্যাস আয়তন সূত্রে গিয়েলুকাস বলছিল যে, এই ভদ্রলোক এরকম কথা বলছিল যে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে মানে স্থির উষ্ণতা এবং স্থির চাপে কোনো গ্যাস যদি আহ, সম অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসই হয়, তাহলে তার অনুপাত যে বিক্রিয়ক পদার্থ ছিল সেই গ্যাসের অনুপাতের সমান হবে। গেলুকাস এর, আচ্ছা আমি না সংজ্ঞা দেখে নিচ্ছি, কারণ আমার সংজ্ঞা মনে থাকে না, এটা বাস্তব কথা। গেলুকাসের গ্যাস আয়তন সূত্র বলছে যে, মেন কনসেপ্ট মনে থাকে কিন্তু বইয়ের লাইন আমি চেষ্টা করছি তোমাদের বইয়ের সাথে ওয়ারিয়েন্ট করে পড়ানোর, মানে বইতে যা লেখা আছে সেরকম বা তার আশপাশ থেকে যাওয়ার, যাতে করে ধরো আমি তো এখন বলে দিচ্ছি, আমি যখন নোটস বানাবো তখন হয়তো এটা নাও লিখে অন্যটাও লিখতে পারি, তো যাতে তোমরা কানেক্ট করতে পারো, বই যখন খুলবে তখন মনে হবে যে না হ্যাঁ আমি এটা জানি, এটা পড়েছি। তাই জন্য আমি চেষ্টা করছি বইয়ের সাথে ওয়ারিয়েন্টে রাখার। তো যাই হোক, গেলুকাসের গ্যাস আয়তন সূত্র বলছে, স্থির চাপ ও উষ্ণতায় স্থির চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থ সরি গাইস, স্থির চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থ তাদের সরল তাদের সরল অনুপাতে রাসায়নিক 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 বিক্রিয়ায় বিক্রিয়ায় অংশ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সরল অনুপাতে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এবং বিক্রিয়া এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় গ্যাসীয় হলে তা বিক্রিয়ক বিক্রিয়ক পদার্থের পদার্থের সাথে সমা সমানু সমানুপাতে থাকে। এইসব ইংরেজির মানে কিছু বুঝতে পেরেছো? আমি নিজেও বুঝতে পারিনি, তা তোমাদের কি বলবো। বিক্রিয়া অনুর সাথে সমানুপাতে থাকে। ধরো আগে রিয়াকশন লেখা শিখি, বিক্রিয়া কিভাবে লিখতে হয়, আশা করি তোমরা জানো। এই যে অ্যারো চিহ্ন
অ্যারো চিহ্নর বাঁদিকে যারা থাকে, অ্যারো চিহ্নর বাঁদিকে যারা থাকে তাদেরকে বলে বিক্রিয়ক। তাদেরকে কি বলে? বিক্রিয়ক। আর যারা অ্যারো চিহ্ন ডান দিকে থাকে তাদেরকে বলে, যারা অ্যারো চিহ্ন ডান দিকে থাকে তাদেরকে বলে হচ্ছে বিক্রিয়া, বিক্রিয়াজাত, বিক্রিয়াজাত বা উৎপাদক। মানে কি উৎপন্ন হয়েছে সেটাকে বলে উৎপাদক, আর বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হয়েছে তাকে বিক্রিয়াজাত বা উৎপাদক বলে। আর এই পুরো যে প্রসেস এটাকে বলে হচ্ছে রাসায়নিক, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া হলো, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যারা বাঁদিকে রয়েছে আরো চিহ্নের, যারা যুক্ত হচ্ছে বা মুক্ত হচ্ছে, যাই হোক কিছু একটা হচ্ছে, নিজেদের ভিতর কিছু একটা ঘটছে, এরা ঘটার পরে যখন বিক্রিয়াজাত বা উৎপাদক পদার্থ উৎপন্ন করছে তাদেরকে যখন এরকম ইকুয়েশন আকারে লেখা হয় সেটাকে বলে রাসায়নিক বিক্রিয়ার সাংকেতিক রূপ। রাসায়নিক বিক্রিয়ার সাংকেতিক রূপ। আচ্ছা, এবার এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এইদিকে যারা রয়েছে বিক্রিয়ক, এইদিকে যারা রয়েছে উৎপাদক। এবার কি বলছে দেখো, যে স্থির চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসীয় পদার্থ তাদের সরল অনুপাতে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তার মানে এই যে এ আর বি, এ আর বি এরা এদের সরল অনুপাতে, এই যে এর আগে যেটা লিখেছি না আমি, এটা এই যে এ, এই যে বি, এই যে সি, এরা কি নির্দেশ করে জানো? এ বি সি নির্দেশ করে যে কত সংখ্যক, কি নির্দেশ করে? এ বি কমা সি এরা যথাক্রমে এ বি ও সি এর সংখ্যা নির্দেশ করে। কি সংখ্যা? মোল সংখ্যা হতে পারে, অণু সংখ্যা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মোলই হয়। এর মোল সংখ্যা নির্দেশ করে, এর মোল সংখ্যা নির্দেশ করে। এবার বিক্রিয়ক পেলাম, বিক্রিয়াজাত পদার্থ পেলাম। এবার যেটা বলছিলাম যে বিক্রিয়ক পেলাম, বিক্রিয়াজাত পদার্থ পেলাম। এবার এটাকে না যেমন মূল সংখ্যা নির্দেশ করে বা বা মূল সংখ্যা, এখানে আরেকটু ভালো করে লিখলে এরকম লেখা যায়, এর মোল বা অণু সংখ্যা নির্দেশ করে। এখন ব্যাপারটা তোমাদের কনফিউজিং লাগতে পারে, কিন্তু যখন 11-এ উঠবে, মোল কনসেপ্ট পড়বে, তারপরে তুমি তোমার কি বলে ওটাকে, মূল কনসেপ্ট পড়বে, সেখানে রাসায়নিক বিক্রিয়া করবে, তখন দেখবে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তোমরা যদি এত মানে গন্ডগোল না করতে চাও তাহলে মোলটাকে মুছে দাও, আপাতত শুধু অণুর কনসেপ্টই বোঝো, পরে যখন বড় হবে তখন নিজেই বুঝে যাবে। যাই হোক, যা বলছিলাম, এই যে এ বি সি হচ্ছে মোল সংখ্যক নির্দেশ করে। এবার আমরা ধরে নিলাম যে এবার এরপরে আছে এই যে লুকাসের গ্যাস আয়তন সূত্র হয়ে গেল, মোলার আয়তন পেয়ে গেলাম, এর আগে আমরা পেলাম অ্যাভোগাড্রোর প্রকল্প। এবার এরপরে একটা প্রমাণ আছে, মানে অ্যাভোগাড্রোর প্রকল্প দ্বারা লুকাসের গ্যাস আয়তন সূত্র প্রমাণ, লুকাসের গ্যাস আয়তন সূত্র প্রমাণ বা প্রকাশ যাই বলতে পারো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প দ্বারা অ্যাভোগাড্রো এর প্রকল্প দ্বারা লুকাসের সূত্র, বা লুকাসের গ্যাস আয়তন সূত্র এর প্রকাশ। এই যে আমরা ফর্মুলাটা পেয়েছি, এখানে ধরি এই সমীকরণ থেকে ধরি এ বি ও, দরকার নেই এরকমই লিখতে পারো, এ গ্যাসের একক, আয়তনে, n সংখ্যক অণু বিদ্যমান।
এ গ্যাসের একক আয়তনে n সংখ্যক অণু বিদ্যমান। তার মানে এ গ্যাসের একক আয়তনে যদি n সংখ্যক অণু থাকে, এ গ্যাসের একক আয়তনে যদি n সংখ্যক অণু থাকে, তাহলে আমার এ সংখ্যক অণু কোথায় থাকবে? মানে এর n সংখ্যক অণু আছে এক আয়তনে, তাহলে এক সংখ্যক অণু আছে 1/n আয়তনে, অতএব এ সংখ্যক অণু আছে a/n আয়তনে। তাহলে অতএব এ গ্যাসের এ সংখ্যক অণু বিদ্যমান a/n আয়তনে। এই যে এখানে দেখিয়ে দিয়েছি আমরা যে কিভাবে তোমার n সংখ্যক অণু যদি থাকে এক আয়তনে, তাহলে এক সংখ্যক অণু থাকবে 1/n আয়তনে এবং এ সংখ্যক অণু থাকবে a/n আয়তনে। ঠিক। এবার দেখো, এ গ্যাসের একক আয়তনে যদি আমরা গে-লুকাসের সূত্র কি পড়ছি যে কোনো গ্যাসীয় পদার্থ তাদের সরল অনুপাতে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বা সরল অনুপাতে করতে গেলে এ গ্যাসের একক আয়তনে যদি n সংখ্যক অণু থাকে, অনুরূপভাবে এ গ্যাসের সাথে সাথে বি গ্যাস ও সি গ্যাসের একক আয়তনে এ, বি ও সি তিনজনেরই একক আয়তনে n সংখ্যক অণু বিদ্যমান থাকতে হবে। তাহলে এ গ্যাসের এ সংখ্যক অণু আছে এই আয়তনে, অতএব বি গ্যাসের বি সংখ্যক অণু বিদ্যমান b/n আয়তনে। তারপরে অনুরূপভাবে সি গ্যাসের সি সংখ্যক অণু বিদ্যমান c/n আয়তনে। আর গে-লুকাসের সূত্র কি বলছে যে যে এই যে রাসায়নিক বিক্রিয়ায় যারা বিক্রিয়া করছে এরা এদের সরল অনুপাত মানে a/n আয়তনের সরল অনুপাত a/n b/n b/n এরা এ গ্যাসের আয়তন বাই বি গ্যাসের আয়তন সরল অনুপাত হলো। এবার সি গ্যাস আমরা ধরে নিলাম এরা সবাই গ্যাসের স্টেজে আছে, এই যে ব্র্যাকেটে যেটা লিখছি এটা লেখা হয় যে বিক্রিয়াজাত পদার্থ বা বিক্রিয়ক পদার্থ কোন স্টেটে রয়েছে তাদের অবস্থা কি। গ্যাসের ক্ষেত্রে জি লেখা হয়, লিকুইডের ক্ষেত্রে এল লেখা হয়, আর সলিড সাধারণত বিক্রিয়া করে না, আর করলেও সেটা এস লেখা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা স্টেট ধরে নিলাম যে এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাস, এ আর বি গ্যাস মিলে সি গ্যাস তৈরি করছে। তাহলে এইখানে যেটা আমি লিখছি এটা একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, যে এর আয়তন a/n বি এর আয়তন সমানুপাতে যেহেতু বিক্রিয়া করবে আয়তনের সমানুপাতে, তাহলে b/n এবং যেটা মানে যে পদার্থটা উৎপন্ন হবে সেটাও সমানুপাতে থাকবে। এখান থেকে আমরা লিখতে পারি a/b/c। বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে বিক্রিয়াজাত তাদের নিজেদের ভিতর সরল অনুপাত এবং তারা সবাই মিলে উৎপাদকের সাথে সরল অনুপাতে বিক্রিয়া করে। এখানে গল্পটা হলো এই যে ABC, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা এবং ক্ষুদ্র সংখ্যা হবে একটি সরল অনুপাত, এবং ABC ক্ষুদ্র সংখ্যা বলতে 2, 4, 6 এরকম খুব বড় ডিজিটে সাধারণত হয় না। ওকে, অ্যাভোগাড্রোর প্রকল্প গেল, গে-লুকাসের গ্যাস আয়তন সূত্র গেল। এরপর আমাদের আর মাত্র দুটো টপিক মেইনলি বাকি রয়েছে। এক হচ্ছে তোমাদের আদর্শ গ্যাস সমীকরণ নির্ণয়, সবাইকে কম্বাইন করে আদর্শ গ্যাস সমীকরণ নির্ণয়। তারপরে বাকি রয়েছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের ভিতর পার্থক্য যেটা, সেই অংশটা বাকি রয়েছে আমাদের। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন তোমাদের প্রচুর আসে, সেটা হচ্ছে, আচ্ছা এটুকু মুছে দিই, একটা কোশ্চেন প্রচুর আসে সেটা হচ্ছে আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু ভারী কেন, ধর হালকা কেন, কি সব বলছি। একটা কোশ্চেন এরকম আছে যে শুষ্ক বায়ু অপেক্ষা অপেক্ষা আর্দ্র আর্দ্র বায়ু আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন। আমি তোমাদের পুরো ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা যখন লিখবে আমি বলে দিচ্ছি লাস্টে অ্যান্সার কিভাবে লিখতে হবে, সেটা লিখে হয়ে যাবে। দেখো, শুষ্ক বায়ুর আয়তন হিসাবে তোমাদের যদি ক্যালকুলেশন করতে যায় তাহলে দিয়ে দেবে যে এই আছে শুষ্ক বায়ুর আয়তন হিসাবে নাইট্রোজেন থাকে কত পার্সেন্ট, N2 থাকে হচ্ছে তোমার N2 থাকে
78.084%, N2 থাকে, তার সাথে থাকে O2 থাকে, O2 থাকে হচ্ছে তোমার 20.94%, O2 থাকে এই পরিমাণে। তার সাথে থাকে আর্গন গ্যাস, আর্গন গ্যাস থাকে তোমার 0.934%, 0.934%, এবং CO2 থাকে, CO2 থাকে 0.33%, সরি 0.033%। এবার দেখো এবার গল্পটা হচ্ছে এখান থেকে কোশ্চেন দেয় তোমাদের যে ক্যাপ কোথায় রাখলাম, এখান থেকে কোশ্চেন দেয় যে বায়ুতে সব থেকে বেশি পরিমাণে কি থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন, সব থেকে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন। এবার এই পার্সেন্টেজে রয়েছে, তাহলে আমরা এর আণবিক ভর, তাহলে শুষ্ক বায়ুর এখানে লিখি শুষ্ক বায়ুর আণবিক ভর। তোমাদের যদি এই ক্যালকুলেশন করতে দেয় তাহলে দিয়ে দেবে আণবিক ভর। নাইট্রোজেনের হচ্ছে আণবিক ভর সমান নাইট্রোজেন হচ্ছে 714 ইন্টু 78.084, মানে 1 মোল নাইট্রোজেনের ভর হচ্ছে 14 গ্রাম, প্লাস অক্সিজেনের হচ্ছে 1632 32 ইন্টু 20.94, প্লাস আর্গনের হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, নিয়ন, আর্গন, সম্ভবত আর্গনেরটা ভুলে গেছি আমি, আর্গনের হচ্ছে 39.9 কি 39.9, এই জন্য আর্গনটাকে আমরা 40ও লিখতে পারি। আর্গনের হচ্ছে 39.9, এই জন্য এটাকে 40ও লেখা হয়। আর্গনের হচ্ছে 39.9, আছে কত পার্সেন্ট, 0.934%। তার সাথে তোমার কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে কার্বনের 12, অক্সিজেনের হচ্ছে 32, 44, 44 ইন্টু 0.033। এদের সবাইকে, যেহেতু সবাই পার্সেন্টেজ আকারে রয়েছে, এই জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে এই ক্যালকুলেশনের অ্যান্সার আসবে তোমার 28.9, 28.9, এখানে প্রায় চলে আসবে, মানে এক্সাক্ট ভ্যালু আমরা নিতে পারিনি, কারণ 0.934, দশমিকের পরে 3 ডিজিট রয়েছে, এখানে 3 ডিজিট রয়েছে, যখন গুণ করবে অনেক লম্বা লাইন চলে আসবে, দরকার নেই। এবার আণবিক ভরকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, আণবিক ভরকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, কোনো গ্যাসের আণবিক ভরকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে তার বাষ্প ঘনত্ব পাওয়া যায়। কোনো গ্যাসের আণবিক ভরকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে তার বাষ্প ঘনত্ব পাওয়া যায়। অতএব শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব কত, আণবিক ভর 28.9/2, কাটলে হচ্ছে 14.445, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 14.45। এটাও প্রায়, কারণ এটা প্রায় ছিল, তাহলে এটাও প্রায়ই আসবে। এটা হচ্ছে আমার কি শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব। এবার আর্দ্র বায়ুর কথা আসি, এবার আমরা আর্দ্র বায়ুর কনসেপ্টে আসি। এই যে আর্দ্র বায়ুর আয়তনে, আর্দ্র বায়ু মানে কি, যেখানে জলীয় বাষ্প রয়েছে সেখানে সব থেকে বেশি ম্যাক্সিমাম পরিমাণে জলীয় বাষ্পই থাকে। এবার জলীয় বাষ্প থাকলে জলীয় বাষ্প মানে H2O, জলীয় বাষ্প মানে H2O, জলীয় বাষ্প তার মানে H2O, জলীয় বাষ্প মানে H2O, এর আণবিক ভর হচ্ছে তোমার, এর আণবিক ভর হচ্ছে 2 যোগ জলীয় বাষ্প এর আণবিক ভর সমান হচ্ছে 2 যোগ হচ্ছে 16/2, সরি একবারে তো আমি বাষ্প ঘনত্ব বার করে ফেলছিলাম, 18। অতএব বাষ্প ঘনত্ব সমান 18/2, তার মানে হচ্ছে তোমার 9। এবার দেখো এর বাষ্প ঘনত্ব কত এসছে, 14.45, এর কত এসছে 9। ভারী কে হলো, এই 14.45 অ্যাকচুয়ালি গ্রাম, আর এটা হচ্ছে 9 গ্রাম, তাহলে ভারী কে হলো, শুষ্ক বায়ু গেল, কারণ শুষ্ক বায়ুর মধ্যে এত পরিমাণে এইসব গ্যাস উপস্থিত রয়েছে। আর আর্দ্র বায়ুতে বেশিরভাগ পার্সেন্ট, মানে প্রায় 90%ই তোমার জল উপস্থিত থাকে, বাকি গ্যাসগুলোকেও রিপ্লেস করে দেয়। এই জন্যে বলা হয় শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় বা লঘু হয়। समझ में आया का?
ঠিক আছে, তাহলে তোমরা অ্যান্সার লেখার সময় কি লিখবে, যে যদি 2 মার্কের কোশ্চেন আসে, যদি 1 মার্কের কোশ্চেন আসে তাহলে ডিরেক্ট লিখবে দেয় শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব ইজ গ্রেটার দেন হচ্ছে আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব, তাই জন্য শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়, যদি 1 মার্কের কোশ্চেন আসে। যদি 2 মার্কের কোশ্চেন আসে তখন লিখবে যে শুষ্ক বায়ুর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃত গ্যাস উপস্থিত থাকার দরুন তাদের বাষ্প ঘনত্ব 14.45, প্রায় তাদের বাষ্প ঘনত্ব সরি যে কি বলছিলাম, যে শুষ্ক বায়ুর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস উপস্থিত থাকায় তার বাষ্প ঘনত্ব, শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.45। অপরদিকে আর্দ্র বায়ুতে সব থেকে বেশি পরিমাণ মানে অধিকাংশ জল উপস্থিত থাকায়, জলীয় বাষ্প উপস্থিত থাকায় আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব 9। অতএব যেহেতু শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব আর্দ্র বায়ু অপেক্ষা বেশি, তাই শুষ্ক বায়ু হচ্ছে আর্দ্র বায়ু অপেক্ষা ভারী হয়। বুঝতে পেরেছো? এইভাবে লিখে আসবে। তোমার এই যদি বাষ্প ঘনত্ব দুটো উল্লেখ করে দিতে পারো 2 মার্কের কোশ্চেনে 2ই দেবে, আর তার সাথে যদি গ্যাসগুলোর নাম উল্লেখ করে দিতে পারো 3 মার্কের কোশ্চেনও 3 না দিলেও 2.5 দিয়ে দেবে। ওকে, এরপরে আমাদের টপিক আছে আদর্শ গ্যাস সমীকরণ। এবার এই অবধি মুছে দিই আমি। এই কোশ্চেনটা আসে তোমাদের খুব, বুঝলে তো, সামেটিভ এক্সামে আসবে, তোমার টেস্টেও আসে, ইনফ্যাক্ট মাধ্যমিক পরীক্ষাও এরকম কোশ্চেন দেখা গেছে। ওকে, এবার আমরা আসছি আদর্শ গ্যাস সমীকরণ। অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস সমীকরণ কিভাবে আসে সেটাও আমরা একটু দেখব। আদর্শ গ্যাস সমীকরণ আমরা কাদের হেল্পে নির্ণয় করব? আদর্শ গ্যাস সমীকরণ আমরা চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর প্রকল্প, এই 3 জনকে কম্বাইন করে আমরা আদর্শ গ্যাস সমীকরণ বার করব। তো আমরা ধরি গ্যাসের চাপ সমান পি, আয়তন কোনো গ্যাসের আয়তন সমান ভি, উষ্ণতা সমান টি। আচ্ছা, মোল সংখ্যা সমান এন। আচ্ছা, এই মোল সংখ্যা বার করার আগে তোমাদের আমি একটা ফর্মুলা দেখাই দিই মোল সংখ্যা কিভাবে বার করতে হয়। মোল সংখ্যা নির্ণয়, কোন গ্যাসের মোল সংখ্যা n সমান সমান গিভেন মাস বাই মলিকিউলার মাস। এখানে W হচ্ছে প্রদত্ত ভর। কার প্রদত্ত ভর? ওই গ্যাসের প্রদত্ত ভর। আর M কি? M হচ্ছে ওই পদার্থ বা গ্যাসের ওই পদার্থের আণবিক ভর। কি ভর? আণবিক ভর। এটা কোথায় কাজে লাগবে তোমাদের? অনেক সময় অঙ্কে দিয়ে দেবে, ধরো তোমাকে বলে দিল যে ধরো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বা ধরো 48 গ্রাম অক্সিজেন। এবার 48 গ্রাম অক্সিজেন, তুমি তো এন জানো না, এন কি করে বার করবে? কার্বন ডাইঅক্সাইডের মলিকিউলার ভর হচ্ছে কার্বনের 12, অক্সিজেনের 32, O2, তাহলে হচ্ছে 44। তাহলে এর ক্ষেত্রে আমরা মূল সংখ্যা কি বার করবো? যে গিভেন মাস কত? আমার গিভেন মাস হচ্ছে 44 বাই মলিকিউলার মাসও 44, তাহলে এক্ষেত্রে এন ইকুয়াল টু হবে 1। এবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে O2 মলিকিউলার মাস হচ্ছে 16 অক্সিজেনের মলিকিউলার মাস 32, আর তাহলে এখানে গিভেন মাস কত? 48, মলিকিউলার মাস কত? 32। 8 6 8
8 হচ্ছে 6 আটা 48, 4 আটা 32, 2 দুগুণি 4, 3 দুগুণি 6। তাহলে এখানে n ইকুয়াল টু হবে 3/2, মানে হচ্ছে 1.5, 1.5 মোল উপস্থিত রয়েছে। 48 গ্রাম O2 মানে 1.5 মোল, 44 গ্রাম CO2 মানে 1 মোল। এভাবে আমাদের মোল সংখ্যা বার করতে হয়। একটুখানি দেখিয়ে দিলাম, এখনই কাজে লাগবে আমাদের। যাই হোক, এখানে যেখানে ছিলাম যে মোল সংখ্যা n, তাহলে এবার এবার আমরা লিখি বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্রানুযায়ী, বয়েলের সূত্র অনুযায়ী কি হচ্ছে, বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, P ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/v, বা এটাকে এরকম ভাবে লিখি একবারে, V ডিরেক্টলি প্রপোর্শনাল টু P, V ডিরেক্টলি প্রপোর্শনাল টু P। এটা হচ্ছে বয়েলের সূত্র। তারপর হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি পেয়েছিলাম, V ডিরেক্টলি প্রপোর্শনাল টু T, এটা চার্লসের সূত্র অনুযায়ী পেয়েছিলাম। তারপরে আমরা পেয়েছিলাম অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রোর প্রকল্প, অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী, অ্যাভোগাড্রের প্রকল্প অনুযায়ী, অ্যাভোগাড্রের প্রকল্প অনুযায়ী আমরা কি পেলাম, অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী V ডিরেক্টলি প্রপোর্শনাল টু n। এবার এখানে শর্ত যেগুলো ছিল সেগুলো আমাদের লিখতে হইব। শর্ত কি কি ছিল দেখো, শর্ত কি কি ছিল, এই যে বয়েলের ক্ষেত্রে শর্ত ছিল P m স্থির, P m কে পরিবর্তন করে গ্যাসের ভরের পরিবর্তে আমি মোল সংখ্যা লিখলাম, P এবং n স্থির। এই চার্লসের সূত্রে কি ছিল, P ও n স্থির, P ও n স্থির, এর ক্ষেত্রে P ও P স্থির। এবার এদের সবাইকে কম্বাইন করে লেখা যায়, এদের সমন্বিত রূপ হয় এরকম, অতএব সমন্বিত রূপ, অতএব B প্রপোর্শনাল টু 1/P ইন্টু T ইন্টু n, T ইন্টু n। এটাকে একটু ভদ্র সভ্য রূপ লিখলে এরকম লেখা যায়, B প্রপোর্শনাল টু Tn/P, Tn/P। এবার এই সমানুপাতিক চিহ্নটা যদি আমি উড়াতে চাই তাহলে লিখতে পারি আমি V ইকুয়াল টু K ইন্টু Tn/P, বা পিটাকে এই পাশে আনলে P ইন্টু V ইকুয়াল টু KTn। এবার এখানে বিজ্ঞানীরা এক কাজ করলো, একটা নির্দিষ্ট গ্যাস নিল, তাকে চাপ দিল স্ট্যান্ডার্ড চাপ, আয়তন দিল স্ট্যান্ডার্ড আয়তন, টেম্পারেচারও স্ট্যান্ডার্ড দিল, আর এনটাকে অন ধরলো, ধরে এখানে কে এর মান বার করলো। কে এর মান বার করলে সেটা আসলো PV ইকুয়াল টু nRT, যেখানে কে ইকুয়াল টু আর। আরটাকে কি বলা হয়, এই আরটাকে কি বলা হয়, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক। আরটাকে কি বলা হয়, আদর্শ গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস ধ্রুবক। এবার এখান থেকে আমরা দেখো এই আর এর একক বার করব, মাত্রা বার করব। আরটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে PV/NT, PV/NT। আগের আমরা মাত্রা বার একক বার করে নিই। একক হচ্ছে চাপের একক, আমরা আগের দিন বার করেছিলাম, চাপ P ইকুয়াল টু F/A, F/A এখান থেকে আমরা চাপের একক বার করেছিলাম ml T-2, ml-1 T-2। মনে হয় ঠিক লিখেছি, মনে তো হচ্ছে ঠিক লিখেছি, ml-1 T-2 ঠিক লিখেছি। এটা হচ্ছে চাপের একক। আয়তন V হচ্ছে L3, আয়তনের একক হচ্ছে L3। আর হচ্ছে তোমার n হচ্ছে মোল, তাপমাত্রা হচ্ছে কেলভিন একক। তাহলে এখান থেকে এইসব ইংরেজিকে যদি সুন্দরভাবে লেখা হয় তাহলে আসে mL² T-2 মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার এই mL-T-2 এটা হচ্ছে আমার নয়, সবারই শক্তির মাত্রা। এটা কিসের মাত্রা, শক্তির মাত্রা। L-T-T এটা হচ্ছে শক্তির মাত্রা। ওকে, এটা হচ্ছে শক্তির মাত্রা, mL² T-2। W ইকুয়াল টু Fs, সেখান থেকে এটা বার করা যায়, W ইকুয়াল টু Fs। কার্য বা শক্তির মাত্রা হচ্ছে এটা, কি বলে ওটারে, শক্তির। আরে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ, পাকলা গায়ে। এই উপরে এগুলো সব লিখেছি মাত্রা, আর নিচে সবগুলো লিখে ফেলাইছি একক।
এরকম করলে কি করে হইবে? না তো ঠিকই তো লিখেছি, মাত্রা, মোল হচ্ছে মাত্রা, কেলভিন মাত্রা, ঠিকই লিখেছি, সরি। তাহলে আর এর একক কি হয় দেখো, আর এর একক, এটা হচ্ছে আর এর মাত্রা, এটা হচ্ছে আর এর মাত্রা, আর আর এর একক কি হয় দেখো, আর এর একক কি হয় দেখো, আর এর একক, এই যে মোল আর হচ্ছে এই মোল আর কেলভিন, এটা এককও যায়, মাত্রাও তাই। আর এর একক হচ্ছে তোমার তাহলে শক্তির একক ইন্টু পার মোল পার কেলভিন। তাহলে শক্তির একক আমরা কি কি জানি? আমি যেমন একটা জানি জুল, জুল যে যে দ্বারা লেখা হয়, তাহলে জুল পার মোল পার কেলভিন। আমি যেমন আরো একটা জানি ক্যালোরি, ক্যালোরি পার মোল পার কেলভিন, ক্যালোরি পার মোল পার কেলভিন। এছাড়া আরো একক রয়েছে তোমার লিটার অ্যাটমসফিয়ার রয়েছে, আর্গ রয়েছে, এটা এখানে আরো রয়েছে শক্তির আরো একটা একক রয়েছে লিটার অ্যাটমসফিয়ার, তার সাথে হচ্ছে মোল পার মোল পার কেলভিন। আর একটা রয়েছে আর্গ রয়েছে শক্তির একক, আর্গ পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই হচ্ছে মোটামুটি আর এর একক। এই একক অনুযায়ী এদের মানও আলাদা আলাদা হয়, একক অনুযায়ী এদের মানও আলাদা আলাদা হয়। এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে এসআই একক, এবং এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে 8.345, 8.345 ক্যালোরি পার মোল, এটাও ইউজ করা হয়, এটাও ভালো ইউজ করা হয়। সেটা হচ্ছে 1.996, এটাকে 2 ক্যালোরি ধরে নেওয়া হয়, 1.996, এই জন্য এটাকে 2 ক্যালোরি ধরে নেওয়া হয়। লিটার অ্যাটমসফিয়ারেও ব্যবহার করা হয়। এটা কখন ব্যবহার করতে হবে আমি বলে দিচ্ছি। লিটার অ্যাটমসফিয়ার হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে 1986 লিটার, এটা 0.082 লিটার অ্যাটমসফিয়ার। আর হচ্ছে আর্ক পার ক্যালভিনে হচ্ছে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 8.314 এই হচ্ছে আর এর একক। এবার কোথায় কি ব্যবহার করা হবে যখন আচ্ছা এই অবধি লেখা হলে মানে দেখা বুঝতে পারলে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে এটা কোথায় কখন ব্যবহার করতে হবে। দেখো আমরা কি করেছি, প্রথমে বয়েলের সূত্র আমরা জানি, চার্লসের সূত্র জানি, অ্যাভোগাড্রোর প্রকল্প এখন আমরা জেনে গেছি। তারপরে আমরা এই সবাইকে কম্বাইন করে এরকম একটা ফর্মুলা এনেছি। এরকম ফর্মুলা আনার পরে এই সমানুপাতিক চিহ্নটাকে বাদ দেওয়ার জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কে এনেছি। ভালো কথা, এবার কে আনার পরে পরবর্তীকালে বিজ্ঞানীরা এই সব ইংরেজিকে ক্যালকুলেশন করে কে এর মান একটা ধ্রুবক হিসাবে বার করলো, সেটা হচ্ছে আর, যেটাকে বলছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আদর্শ গ্যাস ধ্রুবক। সরি, যেটাকে বলছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আদর্শ গ্যাস ধ্রুবক। ঠিক, এবার আর এর মান এই যে বিভিন্ন একক যেমন এরকম হয়, এইটা আমরা যেটা বার করেছি এইদিকে এটা বার করেছি, এটা হচ্ছে তোমার আর এর হচ্ছে মাত্রা, আর এটা হচ্ছে আর এর একক। এসআই একক যখন শক্তির একক জুল, মোল পার ক্যালভিন দেওয়া থাকবে, কখনো ক্যালোরি দেওয়া থাকবে, কখনো লিটার, কখনো আর্ক দেওয়া থাকবে, সেই অনুসারে আমাদের এই আর এর মান চুজ করতে হবে। সেটা আমি তোমাদের দেখাই যে কখন কোনটা চুজ করবে তোমরা। এইটুকু মুছে দিলাম। দেখো, ও ও ও আচ্ছা, এখানে আমরা আলটিমেটলি সূত্রটা কি পেলাম, পিভি ইকুয়াল টু এন আর টি। এবার এই এনটাকেও সুন্দরভাবে লেখা যায় পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম আর টি। এখান থেকে অনেক সময় তোমাদের সলভ করতে হবে, এটা হচ্ছে পি ভি এম ইকুয়াল টু ডব্লিউ আর টি। এখান থেকে ডব্লিউ বার করতে দিতে পারে তোমাকে, এম বার করতে দিতে পারে,
যখন যে কোনো ধরো এইখানে 6টা আছে তো প্যারামিটার, 5টা দিয়ে দেবে, একটা বার করতে হবে, অথবা 4টে দিয়ে দেবে, এই আরেকটা তোমাকে ধরে নিতে হবে কার ক্ষেত্রে কি ধরছো। এবার দেখো কখন কি ব্যবহার করবে তার উপর নির্ভর করছে, মানে কখন আর এর মান কি ব্যবহার করবে। আমি তোমাদের একটা অঙ্ক করাই, বইয়েরই অঙ্ক, সেটা হচ্ছে কোশ্চেনে বলছে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 752 মিলিমিটার চাপে 0.324 গ্রাম কোনো গ্যাসের আয়তন এত সিসি সেন্টিমিটার কিউব, গ্যাসটির আণবিক ভর কত। এখানে তোমার যা যা তথ্য দিয়ে দিয়েছে আমি সেটা আগে লেখার চেষ্টা করি। টি দিয়েছে কত, হচ্ছে 23 ডিগ্রি, তাহলে 23 প্লাস 270, 273, এটা আমার কেলভিনে নিতে হবে, তাহলে হচ্ছে 336, 7 আর 2 9, 296 কেলভিন। টি পেলাম আমি প্রথমে, তারপরে কি বলেছে এত চাপ, চাপ পি কি দিয়েছে আমার 752 mm, 752 mm। আর ওয়েট গিভেন মাস দিয়ে দিয়েছে, ডব্লিউ দিয়ে দিয়েছে কত আমাকে, ডব্লিউ দিয়ে দিয়েছে 0.324 গ্রাম, ডব্লিউ দিয়ে দিয়েছে 0.324 গ্রাম। কোনো গ্যাসের আয়তন এত হলে আয়তন ভি দিয়ে দিয়েছে আমাকে কত, ভি দিয়ে দিয়েছে আমাকে 280 সিসি, মানে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব দিয়ে দিয়েছে। এবার দেখো এই যে মিলিমিটার, এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 100 সেন্টিমিটারে ডেসি সেন্টি মিলি, তার মানে 10 দিয়ে ভাগ করলে, মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে আমি 75 সেন্টিমিটারে আসতে পারি 10 দিয়ে ভাগ করলে। এই যে সেন্টিমিটার সিসি কিউব, সেন্টিমিটার সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। আচ্ছা আমরা কি এরকম কোনো কিছু পড়েছি যে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 লিটার, পড়েছো কখনো? 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 লিটার, এরকমই তো ছিল নাকি, 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 লিটার। তাহলে এইখানে সেন্টিমিটার কিউব বলছে, তাহলে তোমাকে আমার ইটা নিতে হবে, আর এর মান নিতে হবে লিটারে, যেটা রয়েছে লিটার অ্যাটমসফিয়ারে, লিটার অ্যাটমসফিয়ারে, অ্যাটমসফিয়ারে কেন নিচ্ছি, এখানে এমএম রয়েছে, সিএম, এটা পারদস্তম্ভের চাপ, পারদস্তম্ভের চাপকে মানে দিয়ে গুণ করলে, পারদস্তম্ভের চাপকে পারদের ঘনত্ব দিয়ে গুণ করলে আমরা তোমার এটিএম এ পেয়ে যাব। তাহলে আমাদের কিসে নিতে হবে, লিটার অ্যাটমসফিয়ারে নিতে হবে। হয় তো এমএমএইচজি বলে দিয়েছে, এত চাপে, আচ্ছা ওটা এমএমএইচজি, 752 এমএমএইচজি, 752 এমএমএইচজি চাপ, এখানে কিছু বলে দেয়নি আসলে, এইখানটায় কনফিউশন হচ্ছিল আমার যে কিছু বলে দেয়নি তাহলে কি নেব। এখানে এমএমএইচজি হবে চাপ, এত পারদস্তম্ভের চাপ। এবার এই চাপটাকে যদি আমি আমরা জানি কি 760 এমএমএইচজি চাপ, এর মানে হচ্ছে 1 এটিএম। আমরা আগের ক্লাসে এটিএম বার করেছিলাম 760 এমএমএইচজি বা 776 সিএমএমএইচজি, এর মানে হচ্ছে 1 এটিএম চাপ। তাহলে এখানে আমার চাপটাকে এমএমএইচজি থেকে আমি এটিএম এ কনভার্ট করলে 752 ডিভাইডেড বাই হচ্ছে কত, 760, এটাকে আমি এটিএম এ কনভার্ট করে নিলাম, এটিএম পেয়ে গেছি। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে লিটার, সেন্টিমিটার কিউব মানে লিটার। তাহলে আমরা এখানে আর এর মান কি নেব, আর এর মান আমরা লিটার অ্যাটমসফিয়ারে করে এককে নেব, এই যে লিটার অ্যাটমসফিয়ার একক, তাহলে সেটা হবে 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আমি চেষ্টা করব এখানে এই যে 4টে টাইপ রয়েছে, আমি যে তোমাদের পিডিএফটা দেবো সেই পিডিএফ এই 4টে টাইপের থেকে অন্তত একটা করে অঙ্ক দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে কি জানি, এই যে এইসব ইংরেজি আমরা বার করে রেখেছি, আমাদেরকে বার করতে বলেছে, এম বার করতে বলেছে। তাহলে অতএব এখান থেকে আমি লিখতে পারি এম ইকুয়াল টু ডব্লিউ আর টি বাই পিভি, ডব্লিউ আর টি বাই পিভি। এখানে ডব্লিউ দিয়েছে আমাকে দেখো 0.324, আর এর মানে যে 0.082, আর টেম্পারেচার হচ্ছে 296। এটাকে ডিভাইড করলাম, ডিভাইড করলে এখানে হচ্ছে এই যে পি এর মান 752, 760 উপরে চলে গেল, 760 উপরে চলে গেল। আর ভি হচ্ছে ভলিউম হচ্ছে আমার কত, 280। ওকে, এটাকে কাটলে হচ্ছে
এক দুই তিনটে শূন্য, এটাকে কাটলে হচ্ছে এক দুই তিনটে শূন্য। বাবা, চার, চার দুগুণে আট, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, হচ্ছে না। কাটাকাটি করতে গেলে এই শূন্য কাটলাম, 28 দিয়ে কাটলে 6 আটা 48। আচ্ছা, টুকটুক করে কাটা তো শুরু করি, তারপর দেখছি কি হয়। এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। এটাকে 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 অক্ষে 2, 8 দুগুণে 16, 2 অক্ষে 2। এটাকে 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 17, 8 দুগুণে 16, 1, 8 দুগুণে 16। এবার 188, এটাকে আবার 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 2 অক্ষে 2। এবার আবার এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। এবার কত দিয়ে যাবে এটা? 47কে, ওই এখানে 28 রয়েছে, 2 দিয়ে কাটি। 28কে 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দুগুণে 6, 7 দুগুণে 14। ও মাই ডগ, এত গুণবাক করার টাইম কোথায়? 9 নং 81, তো ভুল করে নিচ্ছি। ভুল তো করেছি, ভুল তো করেছি, আমি ভুল করেছি। এখানে যখন লিখছিলাম তখনই মনে হচ্ছিল আমরা হচ্ছে জানি 1000 সেন্টিমিটার, 1000 সিসি সমান সমান হচ্ছে 1 লিটার। 1000 সিসি সমান হচ্ছে 1 লিটার, 1000 সিসি সমান 1 লিটার। এবার এই সিসিটাকে 1 লিটারে নিয়ে গেলে হবে 0.28, 0.28। এটাকে 1000 সিসি সমান সমান 1 লিটার যেহেতু আমরা জানি, আমি যখন ওইখানে লিখছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে ভুল লিখছি, তাহলে পুরো ক্যালকুলেশন উলট পালট হয়ে যাবে। আমি এই ক্যালকুলেশনটা কেন করছি জানো? কারণ তোমাদের পরীক্ষার হলে এই ক্যালকুলেশন এরকম মুখে মুখে বা পেজ দিয়ে পেনেই করতে হবে, মানে খাতা পেনেই করতে হবে। তাই জন্য আমি ক্যালকুলেশনটা করে দেওয়ার চেষ্টা করছি। ডব্লু কই? যে ডব্লু 0.324 ইন্টু আর, আর এই যে 0.082 ইন্টু আর গেল টি হচ্ছে 296 বাই পি হচ্ছে এই যে পি 752, আর হচ্ছে এই উপরে চলে গেল 760, আর নিচে হচ্ছে তোমার এখানে ভি, ভি আয়তন হচ্ছে এই যে 0.28, এটা লিটারে হয়ে গেছে, সরি। এইটাকে কাটলে 1000, এটাকে উপরে নিলে 100, এটাকে কাটলে নিচে 1000, এটা 100 লিখেছে। এই দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, এই একটা শূন্য একটা শূন্য কাটলাম। এবার 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 324, 4 3 4 12, 3 থেকে 9 হচ্ছে না তো। 28, 8 দুগুণে 16, 4 আটা 32, 6 আটা 48, 6 আটা 48, হচ্ছে না। মানে ছোট ছোট করেই কাটতে হবে, দেখি কেটে দেখি কি হয়। 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। 2 দিয়ে কাটলে হচ্ছে 2 অক্ষে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। আবার 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 4 দুগুণে 8, 2 অক্ষে 2, 2 দিয়ে কাটলে তোমার 4 দুগুণে 8, 7 দুগুণে 14। এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 2 অক্ষে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 47, 6 7 42। আচ্ছা, 28 তো রয়েছে, 2 28 দিকে 7 8 56, 7 দিয়ে কাটলে 7 8 56, 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5, 14 আর 5 19 হয়। 296 তো হচ্ছে না।
ঠিক আছে, 2 দিয়ে কাটি, তাহলে 2 দিয়ে কাটলে 14, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2 দিয়ে কাটলে হচ্ছে 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আবার 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, আর কি কোনোটা 8 তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এখানে হচ্ছে 7 7 49 9, নিচে হচ্ছে দেখো, আচ্ছা উপরে হচ্ছে 81 ইন্টু 41 ইন্টু 74 ইন্টু 38, আর নিচে হচ্ছে 47 ইন্টু 7 ইন্টু 1000। আর ক্যালকুলেশন করতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে ওখানে। 81 ইন্টু 41 ইন্টু 74 ইন্টু 38 ভাগ 47 ইন্টু 7 ইন্টু 1000, 28.38, 28.38। আলটিমেটলি এইসব যোগ বিয়োগ গুণভাগ করলে হচ্ছে 28.38। কি চেয়েছে আমার? আণবিক ভর চেয়েছে, এটা হচ্ছে গ্রাম এককে আসে। 28.38 লিখে দিলেও হয়, এখানে গ্রাম লিখলে হয়, না লিখলে হয়। আণবিক ভর, অতএব আণবিক ভর সমান 28.38 গ্রাম। তার মানে এটা নাইট্রোজেন গ্যাস ছিল। একটুখানি দেখে নাও, ক্যালকুলেশনটা একটু কঠিন, একটু সময় নিয়ে করতে হবে, কয়েকবার করলে ঠিক এসে যাবে। একটুখানি দেখে নাও। ওকে, ঠিক আছে। আর আমি বলছি তোমাদের এই যে যে 4টে আছে, এই 4টে থেকে অন্তত একটা করে কোশ্চেন আমি তোমাদের পিডিএফে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আশা করি পারবো যখন পিডিএফটা দেবো। এবার আমাদের গল্প হচ্ছে আদর্শ গ্যাস, মানে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস নিয়ে আলোচনা। কাদেরকে বলে বাস্তব গ্যাস, কাদেরকে বলে আদর্শ গ্যাস, কে কেমন আচরণ করে, তার গতিবিধি কেমন, তারপর হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ। এই হলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়। আমি এটাকে পুরো একবারে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এদিকে লিখলাম ধরুন আদর্শ গ্যাস, আর এদিকে লিখছি বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলে? প্রথম কথা হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে। আদর্শ গ্যাস সেই সকল গ্যাসকে বলে যারা সকল অবস্থাতেই, মানে যে কোনো টেম্পারেচার, যে কোনো প্রেসার, যে কোনো উষ্ণতা, যে কোনো চাপে, সব অবস্থাতেই যখন তারা আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি এটা মেনে চলে, তাকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে কাকে বলে আদর্শ গ্যাস? যে সকল গ্যাস, সংজ্ঞা আমি যদি লেখার চেষ্টা করি এরকম, যে যে সকল গ্যাস সকল অবস্থা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, তাদের তাদের আদর্শ আদর্শ গ্যাস বলা হয়। তাহলে আদর্শ গ্যাস কাকে বলছে? যে সকল গ্যাস সকল অবস্থাতেই কি বলে ওটারে, আরে, যে সকল গ্যাস সকল অবস্থাতেই পিভি ইকুয়াল টু এনআইটি অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, তাদেরকে বলে আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংজ্ঞা এরকম, একটা স্পেসিফিক কন্ডিশন ছাড়া, নির্দিষ্ট শর্ত ছাড়া, নির্দিষ্ট শর্ত
ছাড়া, নির্দিষ্ট শর্ত ছাড়া, নির্দিষ্ট শর্ত কি এখনই বলছি, নির্দিষ্ট শর্ত ছাড়া যে সকল গ্যাস বয়েল, যে সকল গ্যাস বয়েল, চার্লস চার্লস বা আদর্শ আদর্শ গ্যাস, বয়েল বা চার্লসের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না, আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না, তাদেরকে মেনে চলে না, তাদের তাদের বাস্তব গ্যাস বলে। নির্দিষ্ট শর্ত ছাড়া যে সকল গ্যাস বয়েল চার্লসের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলে। এবার এই নির্দিষ্ট শর্ত কি? নির্দিষ্ট শর্ত হচ্ছে নিম্ন চাপ ও অতি উষ্ণতা, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা, অতীত থেকে লেখো উচ্চ উষ্ণতায় এরা মেনে চলে। যখন চাপ হবে খুব কম এবং উষ্ণতা হবে অনেক বেশি, তখন এরা মেনে চলে। কেন এরকম হয় সেটাও আমি এখনই তোমাদের বলছি। খুবই নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় এরা এই সূত্র মেনে চলে। আর এই আদর্শ গ্যাস সব অবস্থাতেই মেনে চলে, সব অবস্থাতেই মানে। এই জন্যই তো একে বলা হচ্ছে আদর্শ গ্যাস। ওকে, এবার এর পরের কনসেপ্ট আছে যে আণবিক স্তরে আদর্শ গ্যাস কেমন আর বাস্তব গ্যাস কেমন। আণবিক স্তর মানে যখন আমরা অণু লেভেলে পৌঁছে যাই তখন সেটাকে বলে আণবিক স্তর। আণবিক স্তরে আদর্শ গ্যাসের গল্প এরকম, আণবিক স্তরে আদর্শ গ্যাসের গল্প এরকম যে আচ্ছা, আণবিক স্তরে গ্যাসের গতীয় তত্ত্ব, আণবিক স্তরে চলে আসি গ্যাসের গতীয় তত্ত্ব, যে গ্যাসের অণুগুলো কিভাবে বিচরণ করছে, এদের ভিতর কেমন র্যান্ডমনেস রয়েছে, কিভাবে এরা ঘা গুঁতো খাচ্ছে, সেটাকে বলা হচ্ছে আণবিক স্তরে গ্যাসের গতীয় তত্ত্ব। তার স্বীকার্যগুলো আগে আমরা একটু দেখে নিই, তারপর আমরা দেখব স্বীকার্যর পরে আমরা দেখব যে বিচ্যুতির কারণ কি, বিচ্যুতির কারণ কি। এবার আমরা দেখি হচ্ছে কি বলে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্ব, গ্যাসের গতীয় গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্য। গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্য কি? দেখো, আদর্শ গ্যাস, তারা বলছে যে আদর্শ গ্যাসের যে অণুগুলো সেগুলো বিন্দুভরযুক্ত বা ভরহীন, এরকম ধরে নিয়েছে যে আদর্শ গ্যাসের অণুগুলো বিন্দুভরযুক্ত বা ভরহীন। অণুগুলোকে কল্পনা করা হয়, অ্যাকচুয়ালি এই আদর্শ গ্যাসের অণুগুলোকে না কল্পনা করা হয়, বাস্তবে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, এরা সম্পূর্ণ কল্পনা। এই জন্য স্বীকার্য বলা হচ্ছে, গতীয় তত্ত্বের স্বীকার্য এই কারণেই বলা হচ্ছে। আচ্ছা, বলছে যে আমি একটু পড়ছি, হ্যাঁ, যে প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা বা গ্যাসীয় অণু নিয়ে গঠিত। অণুগুলি বিন্দু রূপে কল্পনা করা হয়, এত ক্ষুদ্র যে যার আয়তন খুবই নগণ্য, এরকম কল্পনা করা হয়। গ্যাসের অণুগুলো কঠিন ও গোলাকার, গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পরিক এসব এত কিছু পড়ার দরকার নেই, আমি তোমাদের দুটো লিখে দিচ্ছি, দুটোতেই সব চলে আসবে এখানে। দুটো লিখলে কি করে হবে? দেখো, এই গতীয় তত্ত্বের মূল স্বীকার্য যেটা অনেকগুলো রয়েছে, তার ভিতরে একটা দুটো স্বীকার্য এরকম যে বলছে যে গ্যাসের অণুগুলো বিন্দু সদৃশ, বিন্দু বিন্দু সদৃশ বিন্দু সদৃশ একটা স্বীকার্য। তাছাড়া রয়েছে হচ্ছে এদের মাঝখানের এত দূরত্ব, মানে ধরো এই একটা কন্টেইনারের ভিতর গ্যাস রয়েছে,
বলছে এই গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব এত বেশি যে এদের মাঝখানে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল, এদের মাঝে কোনো আন্তঃআণবিক বল, আকর্ষণ বল কাজ করে না, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এই গতি মানে এর পুরো লাইনটা এরকম যে গ্যাসীয় অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব এত বেশি হওয়ার দরুন এদের মধ্যে কোনো কোনো আন্তঃআণবিক কোনো আকর্ষণ কোনো আকর্ষণ আকর্ষণ বা বিকর্ষণ আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এটা হচ্ছে বিন্দু সদৃশ, অতএব এর বিন্দু ভরযুক্ত, আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। আর তারপরে বলছে যে এই গ্যাসের অণুগুলো অ্যাকচুয়ালি দেখো কনসেপ্টটা কি, আদর্শ গ্যাসের কনসেপ্টটা কি, এরকম লিখতে গেলে আমার বোর্ড শেষ হয়ে যাবে, তাই শিকার্য শেষ হবে না। কনসেপ্টটা হচ্ছে আদর্শ গ্যাস আমরা সে সকল গ্যাসকে বলছি, বিজ্ঞানীরা বলেছেন, আমরা বলছি না, আমার সে অকাত কোথায়, বিজ্ঞানীরা বলেছে আদর্শ গ্যাস সেই সকল গ্যাস যাদের অণুগুলো খুবই ছোট, খুবই সূক্ষ্ম, বিন্দু ভরযুক্ত, মানে বিন্দু সদৃশ, এবং বিন্দু সদৃশ হলে এবং এদের ভরকে নগণ্য করে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই গ্যাসের অণুগুলির ভরকে নগণ্য ধরায়, মানে ভর নেই বললেই চলে। এবার যেহেতু ভর নেই, তারপরে এদের আকার বিন্দু সদৃশ এবং এরা র্যান্ডমনেস প্রচুর, মানে এদের গতি এত বেশি যে এরা ধরো এখানে ছিল, নির্দিষ্ট স্থান থেকে শূন্য অব্দি এরা যাত্রা করতে পারে, শূন্য মানে অসীমে চলে যেতে পারে। ধরো এইখান থেকে এরা শূন্য থেকে অসীম অব্দি চলে যেতে পারে, তার মানে এদের বিচরণ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। তাহলে আমরা কি বললাম, প্রথমে বললাম যে বিন্দু সদৃশ, তারপর হচ্ছে এদের ভিতর কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, যেহেতু এত ক্ষুদ্র তো, এবং এদের মাঝখানে ডিস্টেন্স এত বেশি, দূরত্ব এত বেশি, তার জন্য এদের ভিতর কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে না। তারপরে আমরা কি বললাম, এদের গতি অবস্থা, এদের গতি কি, এরা মানে নির্দিষ্ট জায়গা থেকে শূন্য অসীম অবধি চলে যেতে পারে, এদের ভিতর বাধা দেওয়ার কেউ নেই, কারণ একে অপরকে আকর্ষণ করছে না, বিকর্ষণও করছে না। এই জন্য একবার যাওয়া শুরু করলে, অ্যাকচুয়ালি আমরা মানে এই পৃথিবীতে রয়েছে কিসের কারণ, অভিকর্ষ টান আমাদের টেনে রেখেছে। মহাশূন্যে যখন আমরা যাই, যেখানে অভিকর্ষ, যেখানে শূন্য, অভিকর্ষজ বল যেখানে শূন্য, সেখানে এরকম নড়লেই অনেক দূরে চলে যাওয়া যায়, কারণ সেখানে কোনো অবস্ট্যাকেল নেই। তাই এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই অণুগুলোর মধ্যে কোনো বাধার কোনো অস্তিত্ব নেই। তাই জন্য এরা সরল রৈখিক পথে শূন্য থেকে অসীম পর্যন্ত যাত্রা করতে পারে, শূন্য থেকে অসীম পর্যন্ত যাত্রা করতে পারে। আচ্ছা, তারপরে শূন্য থেকে অসীম পর্যন্ত যাত্রা করতে পারে। তারপরে বলছে এরা সবসময় সরল রৈখিক পথে চলছে। সরল রৈখিক পথে চলছে মানে ধরো এই একটা অণু এই দিকে যাচ্ছিল, এই একটা অণু এই দিকে আসছিল, এদের যখন সংঘর্ষ হবে, সংঘর্ষের পরে এই অণু এই দিকে চলে আসবে, এই অণু এই দিকে চলে আসবে, মানে এরা সরল রৈখিক পথে চলছে। এবং এই গ্যাসের অণুগুলো অনবরত মানে র্যান্ডমলি একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। কি হচ্ছে, ধাক্কা খাচ্ছে, একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, সংঘর্ষ হচ্ছে, এদের একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে, একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে, এবং এরা গিয়ে এই পাত্রের দেওয়ালে আঘাত করছে। তার ফলে কি হচ্ছে, এই একটা চাপের সৃষ্টি হচ্ছে, চাপ অনুভূত হচ্ছে। এরা একে অপরের সাথে যেমন ধাক্কা খাচ্ছে, তেমন দেয়ালের সাথে গিয়েও ধাক্কা খাচ্ছে। তার ফলে কি হচ্ছে, চাপের অনুভূতি হচ্ছে। ঠিক, এবার তারপরে বলছে যে গ্যাসের অণুগুলি এরাই যে সরল রৈখিক পথে চলছে, তার মানে ধরো এ প্রথমে v1 ভেলোসিটি নিয়ে এইদিকে যাচ্ছিল, যখন টাকরালো, মানে যখন এরা একে অপরের সাথে সংঘর্ষ হলো, তখনই আবার v1 ভেলোসিটি নিয়েই চলে আসবে। মানে এ যা এর নিজের কাছে যা শক্তি ছিল, এ তার কোনো শক্তি এই মানে এই পার্টিকেলকে দেয়নি, এবং এই পার্টিকেলকে কোনো গতি বা কোনো শক্তি দেয়নি। তাই জন্য বলছে এদের টোটাল এই পুরো ফ্রেমের পুরো সিস্টেমের স্থিতিশক্তি বা গতিশক্তি সর্বদা ধ্রুবক থাকে। এদের গতিশক্তি স্থিতিশক্তি নয়, গতিশক্তি সর্বদা ধ্রুবক থাকে। এবার গতিশক্তি যখনই ধ্রুবক থাকে, এবার সেখান থেকে একটা কনসেপ্ট আসে যে গতিশক্তি যেহেতু ধ্রুবক থাকে, তাই এই গ্যাসের হচ্ছে তোমার গতিশক্তিকে আমরা ই কে দ্বারা ডিনোট করি। ই কে ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি, উষ্ণতার সাথে গতিশক্তি সমানুপাতে পরিবর্তিত হয়, বা গতিশক্তি আর উষ্ণতা পরস্পর সমানুপাতে থাকে। এই ছিল আমাদের গ্যাসীয় তত্ত্বের মূল শিকর্য। এইগুলো হচ্ছে আমাদের গ্যাসীয় তত্ত্বের মূল শিকর্য। মোটামুটি মূল কনসেপ্ট এখান থেকে শুরু হয়েছে যে আদর্শ গ্যাস একটা বিন্দু, একদম সূক্ষ্ম বিন্দু, এবং এদের ভিতর অন্যান্য যে অণুগুলো রয়েছে তাদের ভিতর এদের একে অপরের মধ্যে কোনো ভালোবাসা নেই। এরা একে অপরকে দেখতেই পারে না, ভালোবাসা আছে না ঘৃণা আছে, এরকম ব্যাপার। এদের না আকর্ষণ বল আছে, না
বিকর্ষণ বল আছে। এবার কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না থাকার দরুন, আকর্ষণ বিকর্ষণ বল নেই যেহেতু, তারপর তাই জন্য এরা সরল রৈখিক পথে 0 থেকে অসীম পর্যন্ত, মানে একবার যাত্রা শুরু করেছে জিরো ডিস্টেন্স, 0 থেকে ইনফিনিটি অবধি চলে যেতে পারছে, যেহেতু কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। তারপর হচ্ছে এদের যে সংঘর্ষ হয় সেটাকে বলে স্থিতিস্থাপক সংঘর্ষ। তোমরা সংঘর্ষ কি বলে ওটাকে, ভরবেগের সংরক্ষণ নীতি পড়বে, গতিশক্তির সংরক্ষণ নীতি পড়বে, সেখানে এইসব সংঘর্ষের কথা পড়বে। যাই হোক, সে ক্লাস 11-12 ব্যাপার, 11 ব্যাপার। তো এখন এই সংঘর্ষটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলছে, মানে এরা আগে যে ভেলোসিটি নিয়ে যাচ্ছিল পরে সংঘর্ষের পরেও আবার সেই একই ভেলোসিটি নিয়ে চলে আসবে, এই জন্য এদের স্থিতিস্থাপক সংঘর্ষ বলছে। স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তাদের ক্ষেত্রে গতিশক্তি স্থির থাকে, মানে গতিশক্তি ধ্রুবক থাকে, মানে এর আগে এর গতিশক্তি যা ছিল আর এর গতিশক্তি যা ছিল, এদের দুজনকে যদি যোগ করি সংঘর্ষের পরেও এর গতিশক্তি আর এর গতিশক্তিকে যোগ করলেও এদের দুজনের আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি সেম হবে, এটাকে বলে গতিশক্তি ধ্রুবক। ওকে, তারপরে বলছে এই গতিশক্তি যেহেতু ধ্রুবক, এই গতিশক্তি কার সাথে, উষ্ণতার সাথে, কোন উষ্ণতা, পরম উষ্ণতার সাথে তোমার সমানুপাতে পরিবর্তিত হয়, বা গতিশক্তি আর পরম উষ্ণতা পরস্পর সমানুপাতিক। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের কোশ্চেন আসে যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি কেন দেখায়। এবার হচ্ছে যে কোশ্চেনটা তোমাদের অনেকবার এসছে, সেই কোশ্চেনটা হচ্ছে মাধ্যমিক 2019-এ এসেছিল, মাধ্যমিক 2019-এ, মাধ্যমিক 2019-এ এসেছিল। কি এসেছিল কোশ্চেনটা, কি হচ্ছে যে আদর্শ আদর্শ আচরণ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির বিচ্যুতির কারণ। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, এই যে গ্যাসের গতীয় তত্ত্ব, এটা আদর্শ গ্যাসই একমাত্র মেনে চলে, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই জন্য এটাকে অনুসিদ্ধান্ত বলা হয় বা স্বীকার্য বলা হয়, কারণ এগুলো সম্পূর্ণ কাল্পনিক। আর এই কাল্পনিক, জিজ্ঞেস করতে পারো যে দাদা তাহলে এরকম কাল্পনিক দেওয়ার কি দরকার, যার কোনো অস্তিত্ব নেই। আসলে এই কাল্পনিক কনসেপ্ট ছিল বলেই পরবর্তীকালে এসে এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে, কারণ কিছু তো একটা ফ্রেমওয়ার্ক থাকা উচিত যার সাপেক্ষে আমরা কিছু ধরে নিতে পারি। অনেক যদি কাল্পনিক না থাকতো তাহলে ম্যাক্সওয়েলের গতি তত্ত্ব, মানে গ্যাসের বিভিন্ন তত্ত্ব মিথ্যে হয়ে যেত। এবার কেউ প্রমাণ করতে পারেনি যে এটা মিথ্যে, এই জন্য ধরে নেওয়া হয়েছে, এই জন্য আমরা এটা করছি স্বীকার্য হিসাবে। তো এর মেন দুটো কারণ আছে। এক হচ্ছে, প্রথম যেটা বলছে যে আদর্শ গ্যাসের অণুগুলো, আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দু ভরযুক্ত। আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দু ভরযুক্ত, তাই এদের আয়তন নগণ্য, নগণ্য মানে নেগলিজেবল, বাদ দেওয়া যায়। কিন্তু 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 বাস্তব গ্যাসের অণুগুলি ক্ষুদ্র হলেও এদের আয়তনকে উপেক্ষা করা যায় না। অণুগুলি ক্ষুদ্র হলেও এদের আয়তনকে উপেক্ষা করা যায় না। আসলে এইটা মনে করতে মনে পড়লো এলপিজি বর্তমানে প্রচুর হাহাকার চলছে, হাহাকার ঠিক নয়, একটু শর্টেজ রয়েছে, ইটস ওকে, ম্যানেজেবল। তো যেটা বলছিলাম যে এলপিজিটা কি, আসলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। তো যদি বাস্তব গ্যাস না হয়ে যদি আদর্শ গ্যাস হতো, তাহলে ওই গ্যাসটাকে কখনো লিকুইড করা যেত না, কারণ ওদের মধ্যকার যদি
আয়তনই না থাকতো, তাহলে এই যে গ্যাস মাপে আমাদের যে 18.2 লিটার না 24.1 লিটার এরকম কিছু একটা দেয় না আমাদের ডোমেস্টিক যে সিলিন্ডারগুলো, এরকম কিছু একটা দেয় মনে হয়। তো এদের ক্ষেত্রে এই যে লিটার মাপা হচ্ছে, আয়তনটা মাপা হচ্ছে, কিভাবে মাপা হচ্ছে? কারণ এদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন খুব কম হলেও আছে, এটা ধরা হয় বাস্তব গ্যাসের ক্ষেত্রে। এই জন্য এরা এই আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়, একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যেটা বলছিলাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের ভিতর আছে। এই জন্যেই তোমার জলীয় বাষ্প একটা গ্যাস, এই গ্যাসকে আমরা লিকুইড করতে পারি। এই যেহেতু আকর্ষণ বা বিকর্ষণ বল আছে, আকর্ষণ বল আছে বলেই গ্যাস থেকে আমরা লিকুইডে আসতে পারি। নাইট্রোজেন, লিকুইফাইড নাইট্রোজেন গ্যাস, সেখান থেকে লিকুইডে আসতে পারি আমরা। এই যে যে অবস্থার পরিবর্তন হচ্ছে, যদি তাদের ভিতর কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল না থাকতো, তাহলে গ্যাসের অণুগুলোকে আমরা কাছাকাছি আনতে পারতাম না। আমরা যখন প্রথমে চ্যাপ্টার শুরু করেছিলাম তখন কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থ মোটামুটি একটা ব্রিফ আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম যে লিকুইডের ক্ষেত্রে গ্যাসের অণুগুলো কম্পারেটিভলি কাছাকাছি থাকে গ্যাসের থেকে, কিন্তু সলিডের থেকে বেশি দূরে থাকে। এই জন্য যদি তাদের ভিতর কোনো আন্তরাণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল, মানে একে অপরের প্রতি আশা, ভরসা বা ভালোবাসা যদি না থাকে, তাহলে তাদের তুমি এক ঘরে রাখবা কি করে? তারা তো একবারে থাকবে না, আর তারা তো ওই ছুটে বেড়াবে। কিন্তু যদি তাদের ভিতর মিনিমাম নগণ্যতম আকর্ষণ বিকর্ষণ বল থাকে, যদি প্রেম, ভালোবাসা, আবেগ যদি থেকে থাকে, তাহলে তাদের তুমি জোর করে যদি একটা ঘরে রেখে দাও, তাহলে কোনো না কোনো সময় তারা কাছাকাছি আসবে, বিভিন্ন ফ্যাক্টর প্রয়োগ করলে তারা আসবে। এই জন্য বলা হয় আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির আরো একটা কারণ হচ্ছে তোমার, আরো একটা যেটা কারণ সেটা হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই বা থাকে না, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষুদ্র বা সামান্য ক্ষুদ্র বা ক্ষীণ বা সামান্য ক্ষীণ আকর্ষণ বা ক্ষীণ আন্তর আন্তরাণবিক আন্তরাণবিক বল বিদ্যমান বা আন্তরাণবিক বল থাকে। এই দুটো কারণের জন্যই মূলত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি দেখায়। ঠিক একটা কনসেপ্ট আছে যে পরিবেশে এরকম কোনো আদর্শ গ্যাস পাওয়াই যায় না, আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, এটা পুরো কাল্পনিক ব্যাপার। ওকে, দেখে নাও। আর ছোটখাটো একটা দুটো টপিক আছে, সেটা আমরা দেখেই শেষ করবো এখন। ঠিক আছে, এবার দেখো, বলছে যে গ্যাসের অণুগুলির উপর উষ্ণতা ও চাপের সম্পর্ক, এরকম একটা টপিক আছে। এবার গ্যাসের অণুগুলির উপর উষ্ণতা ও চাপের সম্পর্ক। গ্যাসের অণুগুলির উপর উষ্ণতা ও চাপের সম্পর্ক। আচ্ছা, গ্যাসের উষ্ণতা ও চাপের সম্পর্কে আগে গ্যাসের উষ্ণতা বলতে কি বোঝো? গ্যাসের উষ্ণতা বলতে বোঝা হচ্ছে কোনো গ্যাসের যে গতিশক্তি রয়েছে, মানে প্রত্যেকটা গ্যাসের অণুগুলো তো র্যান্ডমনেস প্রচুর, মানে প্রচুর ছোটাছুটি করছে, এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে,
তা করছে, সে করছে, এই যে দৌড়াদৌড়ি করছে, র্যান্ডম যে করছে, মানে একটা গতিতের যে রয়েছে, তার জন্য এর ভিতরে একটা গতিশক্তি রয়েছে। সেই গতিশক্তিটাকেই বলা হচ্ছে গ্যাসের উষ্ণতা। সেই গতিশক্তিটাকেই বলা হচ্ছে গ্যাসের উষ্ণতা। আর এই গ্যাসের উষ্ণতা হচ্ছে গতিশক্তির সমানুপাতিক। গতিশক্তির সমানুপাতিক। গ্যাসের অণুগুলির বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব। গ্যাসের পরের টপিক হচ্ছে গ্যাসের অণুর উপর উষ্ণতা গ্যাসের অণুর উপর, গ্যাসের অণুগুলির বেগ ও চাপের উপর, গ্যাসের অণুর বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব। গ্যাসের অণুর বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব। যে বলছিলাম যে গ্যাসের অণুর বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব। আমরা যখন আদর্শ গ্যাসের কথা পড়ছিলাম, যে আদর্শ গ্যাস কেমন দেখতে হয়, কি হয়, সেখানে আমরা এই যে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমরা একটা ফর্মুলা পেলাম না, যে কোনো গ্যাসের গতিশক্তি ই কে, এটাকে বলে কাইনেটিক এনার্জি। ই কে মানে কাইনেটিক এনার্জি, ই কে প্রপোর্শনাল টু টি, পরম উষ্ণতার সমানুপাতিক। এর মানে হচ্ছে ধরো কোনো একটা পাত্রে, ধরো এই গ্যাস আছে, কোনো একটা পাত্রে গ্যাস আছে, এই অণুগুলো র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। এবার এই গ্যাসের যদি আমি এই পাত্রের যদি উষ্ণতা বৃদ্ধি করি, উষ্ণতা বৃদ্ধি করলে, টেম্পারেচার বৃদ্ধি করলে কি হবে, এখান থেকেই দেখো, যদি আমি টেম্পারেচারটাকে বৃদ্ধি করি, তাহলে ই কে মানে গতিশক্তি আমার বৃদ্ধি পাবে। গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে কি, এদের বেগটা বৃদ্ধি পাবে। এটা গতিশক্তি মানে ইন্ডিভিজুয়াল নয়, গড় গতিশক্তি বা গড় বেগ বলা হয় এদেরকে, গড় বেগ। আচ্ছা, গতিশক্তি এর ফর্মুলাটা ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। এই ভি হচ্ছে ভেলোসিটি, তার মানে মাস তো স্থির, তার মানে ভেলোসিটি যত বেশি হবে গতিশক্তি তত বেশি হবে। তার মানে যখন টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, এদের গতিশক্তি, ধরো আগে একটা ফালতু এক্সাম্পল মাথায় এসেছিল, যে তোমাকে কেউ তাড়া করছে, তুমি ছুটছো, এবার তোমার পেছনে যদি এবার গরম লাঠি নিয়ে তাড়া করো, তুমি ওরা জোরে ছুটবে না? তার মানে বলতে চাইছি যেটা, যে টেম্পারেচার যদি বাড়ানো হয়, উষ্ণতা যদি বাড়ানো হয়, তাহলে ভেলোসিটি বাড়বে, অণুগুলো ছোটাছুটির মাত্রা বেড়ে যাবে, র্যান্ডমনেস বেড়ে যাবে। র্যান্ডমনেস বাড়লে আমার কি হবে, গতিশক্তি বেড়ে যাবে। এবার গতিশক্তি বাড়লে এরা নর্মালি যা ঘুরছিল, এবার যখন গতিশক্তি বাড়ছে তখন এদের ভিতর র্যান্ডমনেস, ছোটাছুটি বেড়ে যাচ্ছে। তখন এখানে ধরো 1 মিনিটে হচ্ছে, ধরো 1 ইউনিটে 1 মিটার স্কোয়ারে ধরো আগে 10খানা অণু হিট করছিল, মানে 10বার এসে হিট করছিল। এবার যখন এর গতিশক্তি বেড়ে গেছে, এদের ছোটাছুটি আরো বেশি বেড়ে গেছে, তখন 1 মিটারে ধরো 100বার এসে হিট করছে। তাহলে আমার কি হচ্ছে, হিট করছে একক ক্ষেত্রফলের উপর যখন হিট করছে, প্রেসার ক্রিয়েট মানে বল প্রয়োগ করছে একক ক্ষেত্রফলে, তার মানে কি চাপ বেড়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে আমার কি হবে, চাপ বেড়ে যাবে। উষ্ণতা বৃদ্ধি করলে আমার গতিশক্তি বেড়ে যাচ্ছে, গতিশক্তি বাড়লে চাপ বেড়ে যাবে। কখন, যখন আমার আয়তন ভলিউম কি হবে, কনস্ট্যান্ট থাকবে। ভলিউম কি হবে, কনস্ট্যান্ট থাকবে। আয়তন যখন ধ্রুবক থাকবে, তখন এই সব ঘটনা ঘটবে। এবার এটা তো উষ্ণতার প্রভাব আমরা জানলাম। এবার তারপরে আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তোমার স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের উপর আয়তনের প্রভাব। এবার এটা হচ্ছে ভি কনস্ট্যান্ট রেখেছি। তারপরে যদি আমি টিটাকেই কনস্ট্যান্ট করে দিই, এবার টি যখনই কনস্ট্যান্ট হয়ে গেছে, টি কনস্ট্যান্ট হয়ে গেলে আমার ই কে কনস্ট্যান্ট হয়ে গেল, মানে গতিশক্তি, মোট গতিশক্তি বা গড় গতিশক্তি কনস্ট্যান্ট হয়ে গেল। ই কে কনস্ট্যান্ট হওয়া মানে আমার গড় বেগটাও কি হয়ে গেল, ধ্রুবক হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল, ধ্রুবক হয়ে গেল, বেগ ধ্রুবক হয়ে গেল। তার মানে এই কনসেপ্টটা আমি অ্যাপ্লাই করতে পারছি না। কিন্তু ধরো কোনো একটা গ্যাসের আয়তন আগে এরকম ছিল, গ্যাসের আয়তন এটা ছিল ধরো V1। এবার এটাকে যদি আমি চারিদিক দিয়ে চাপ দিয়ে আয়তনটাকে আমি আয়তনটাকে কমিয়ে দিলাম, ধরো এই আয়তন এই হয়ে গেল, আয়তন কমিয়ে দিলাম, এটা ধরো V2, যেখানে V1 ইজ গ্রেটার দেন V2, মানে V1 বড় V2 ছোট। এবার ধরো এই ঘরের ভিতর আগেও 10জন লোক ছিল, পরেও এই ঘরের ভিতর 10জন লোক হয়েছে। এবার 10জন লোক থাকলে ঠেলাঠেলি বেশি হবে, কারণ জায়গা কম হয়ে গেছে। জায়গা কম হলে আমরা ঠেলাঠেলি বেশি করব। ঠেলাঠেলি যখন বেশি করব, তখন এই পাত্রের দেয়ালে গিয়ে আঘাতের সংখ্যা বেশি হবে। পাত্রের দেয়ালে গিয়ে আঘাতের সংখ্যা বেশি হলে কি হবে, আমার চাপ কি হবে,
চাপ বেশি অনুভূত হবে, মানে চাপ বাড়বে। তার মানে তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে যদি আমরা ভেলোসিটিকে কমাই তাহলে আমার প্রেশার কি হয়, বাড়ে। এটা তো সে বয়েলের সূত্র, মানে ব্যস্তানুপাতিক বয়েলের সূত্র না। আরে ইয়ার ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/p। পি বাড়লে মানে পি বাড়ালে ভি কমবে, আর ভি বাড়ালে পি কমবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ও বাড়লে আমি কমবো, আমি কমলে ও বাড়বে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা। ওকে, এবার উল্টোটা, যদি এর আয়তন যদি বাড়িয়ে দিই, এই আয়তন যদি বাড়িয়ে দিই, এখন এর ভিতর 10 জন লোক রয়েছে, এখন এর ভিতর 10 জন লোক রয়েছে, যেখানে ভি থ্রি ইজ গ্রেটার দ্যান ভি1। ভি3 10 জন লোক রয়েছে, আয়তন বেড়ে গেছে। আয়তন বেড়ে যাওয়ার ফলে যখন 10 জন লোক রয়েছে, এই 10 জন লোকের ভিতর তখন এরা কি হবে, পাত্রের দেয়ালে একজন একে অপরের সাথে ধাক্কাধাক্কিও কম হবে। ধাক্কাধাক্কি কম হলে এরা পাত্রের দেয়ালে গিয়ে কম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে, বল অ্যাপ্লাই করবে, তখন এর প্রেশার কমে যাবে। তাই বলছে উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের যদি আয়তন বৃদ্ধি করা হয় তাহলে তার চাপ কমে, আর যদি আয়তন হ্রাস করা হয় তখন তার চাপ হচ্ছে তোমার আয়তন হ্রাস করলে চাপ বাড়ে, আর আয়তন বৃদ্ধি করলে চাপ কমে। ইনভার্স রিলেশনশিপ। ওকে, এরপরে তোমাদের আর একটা কনসেপ্ট আছে এই চ্যাপ্টারের। এরপরে আর একটা কনসেপ্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্যাসের ব্যাপন। গ্যাসের ব্যাপন কাকে বলে? ব্যাপন বলছে তাকে, মানে পরস্পর বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক গ্যাস, সমসত্ত্বভাবে, মানে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে, কেউ বলছে না যে যাও এখানে মেশ, বা কেউ জোর করছে না মেশার জন্য, কোনো ফ্যাক্টর কাজ করছে না, এটাকে বলে স্বতঃস্ফূর্ত, নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে যখন একে অপরের সাথে মিশে যায়। এই যে মিশে যাওয়ার যে ধর্ম, একে অপরের সাথে মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ, মানে একজন আমি আর একজনও, একজন আমি আর একজনও, মানে একজন এই গ্যাস আর একজন এ গ্যাস আর একজন বি গ্যাস, এরকম যে সমসত্ব মিশ্রণ যে তৈরি হওয়ার পদ্ধতি, সেটাকে বলে ব্যাপন। সেই পদ্ধতিটাকে বলে ব্যাপন। তাহলে বলছে পরস্পর বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক গ্যাস স্বতঃস্ফূর্তভাবে, মানে নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে একে অপরের একে অপরের একে অপরের সাথে মিশ্রিত হয়ে সমসত্ব একে অপরের সাথে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরির প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে কি হচ্ছে, পরস্পর বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক গ্যাস স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সাথে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরির প্রক্রিয়াকে ব্যাপন বলে। এখানে কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের দরকার নেই, অন্য কারো হেল্প এরা চায় না, এরা নিজেদের থেকেই একে অপরের সাথে মিশে যায়। এবার অনেকে কোশ্চেন করতে পারে যে এরা কেন মেশে, কারণ এই গ্যাসের অণুগুলোর ভিতর গতি রয়েছে, র্যান্ডমনেস রয়েছে। মানে ধরো এই একটা বক্সের ভিতর, এর ভিতর তুমি এ আর বি গ্যাস ভরে দিলে, এবার এ গ্যাসও এইদিকে ছোটাছুটি করছে, বি গ্যাস এইদিকে ছোটাছুটি করছে, এ এইদিকে যাচ্ছে, বি এইদিকে যাচ্ছে, এই মানে চতুর্দিকে ছোটাছুটি করছে। এই ছোটাছুটি করতে করতে এরা এক অপরের সাথে কখন মিশে যাবে এরা নিজেই বুঝতে পারবে না। কিন্তু এরা পরস্পর বিক্রিয়া করলে হবে না, কারণ বিক্রিয়া করলে তখন এরা নতুন গ্যাস বা নতুন কোনো প্রোডাক্ট তৈরি করে ফেলে দেবে। তাই জন্য বলছে বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক গ্যাস যখন স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সাথে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে, তখন সেটাকে বলে ব্যাপন। ওকে, বুঝতে পেরেছো? আশা করি কোনো দুঃখ কষ্ট নেই। তো মোটামুটি আমাদের চ্যাপ্টারটা শেষ হলো। যতটা সম্ভব, যতটা দরকার ডেপথে গিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কোথাও কোনো কোশ্চেন থেকে যায় নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। আর যে পিডিএফটা আমি দেবো তার জন্য তোমাদেরকে একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নামও উত্তরণ। তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমাদের ভিডিওর প্রত্যেকটা ডিসক্রিপশনে, মানে ভিডিওর ডেসক্রিপশনে বলছি কেন, ভিডিওর তোমার কমেন্ট সেকশনে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো চলো, থ্যাংক ইউ। আমাদের এই লেকচার, আমাদের এই ক্লাস, ছোট্ট প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাকি যাদের কাজে আসতে পারে তাদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ, পাশে থেকো আর ভালো করে পড়াশোনা করো। নমস্কার, রাধে রাধে।